আমরা গতকাল 17ই অক্টোবর জুলাই জাতীয় সনদ 2025-এর অঙ্গীকারনামায় স্বাক্ষর করেছি এবং আমরা মনে করি এটা বাংলাদেশের ইতিহাসে একটা স্মরণীয় ঘটনা, স্মরণীয় দিন। এখন প্রশ্ন উঠেছে যে জুলাই এই সনদ বাস্তবায়নের পন্থা, সময়, এগুলো সম্পর্কে কোনো নিশ্চয়তা আছে কিনা বা কি নিশ্চয়তা পেয়ে আমরা স্বাক্ষর করলাম। অনেকে বলছে যে জুলাই সনদের মধ্যে তো এটা লেখা নেই, আমরা যে 7টা অঙ্গীকারনামায় যে পয়েন্ট, ওখানে এটা কিভাবে এই সনদটা বাস্তবায়িত হবে সেই পন্থাটা এখানে লেখা নেই। তো সে পন্থাটা তো অলরেডি ডিসাইডেড। আমরা ঐক্যমত্য কমিশনে যখন আমরা রাজনৈতিক দলগুলো, স্টেক হোল্ডার এবং ঐক্যমত্য কমিশনের যারা থাকছেন, এটা জাতি জানে, বারবার মিডিয়াতে এটা এসেছে যে পথ লিগাল এক্সপার্টদের সাথে আলোচনা করে ফাইনাল করা হয়েছে তার কর্মপন্থাটা। সেটা হচ্ছে যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ নামে একটা প্রেসিডেন্সিয়াল একটা অর্ডার হবে প্রথম। সেই অর্ডারে এই ঐক্যমত্য কমিশনে রাজনৈতিক দলগুলো যেসব বিষয় একমত হয়ে গেছি আমরা, যেমন 166টা কমিশনের সুপারিশ রাজনৈতিক দলগুলোকে মতামতের জন্য পাঠানো হয়েছিল, আমরা সেগুলো মতামত দিয়েছিলাম। সেগুলোকে আলোচনা করে সর্বমোট 84টি সুপারিশের ব্যাপারে সকল দল আমরা একমত হয়েছি। 20-19টার মতো সুপারিশ এমন ছিল যেগুলো সাংবিধানিক কিছু মেজর ইস্যুতে ডিফারেন্স ওপিনিয়ন ছিল। সেখানে ঐক্যমত্য কমিশন দ্বিতীয় দফা এই 20টা বিষয় নিয়ে কিন্তু আবার পার্টির মধ্যে দফায় দফায় প্রায় 23টা মিটিং হয়েছে এই 20টা ইস্যু নিয়ে। সেখানে সবাই একমত হতে পারেনি। না হতে পারলে ম্যাক্সিমাম দলগুলো একমত হয়েছে। একটা দল 7-8টা পয়েন্টে নোট অফ ডিসেন্ট দিয়েছে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। তো সে ব্যাপারে তো কমিশনের একটা সুপারিশ আছে। তো নোট অফ ডিসেন্টের অর্থ কি? নোট অফ ডিসেন্টের অর্থ হচ্ছে যে একটা সিদ্ধান্ত হয়েছে, অধিকাংশ দল বা ব্যক্তি একটা মত মেনে নিয়েছে, কোনো একটা দল যদি তা মানতে না চায় বা দুটো মানতে না চায়, সেখানে তারা ডিসেন্ট দিতে পারে, আপত্তি। তো সারা দুনিয়াতে গণতন্ত্রে, নিয়মে, ট্র্যাডিশনে ডিসেন্টের ব্যাখ্যা হলো এই যে আমি কোনো ফোরামে, কোনো অথরিটিতে, কোনো আলোচনায় একটা ব্যাপারে আমি আমার ভিন্ন মত জানালাম, দ্যাট ওয়াজ রেকর্ডেড, এটা রেকর্ড থাকলো, এটাকে বলা হয় ডিসেন্ট। তার অর্থ এই না যে সেই সিদ্ধান্তটা অকার্যকর হয়ে গেল বা এই সিদ্ধান্তটা আর মানা হবে না, তা না। তো কমিশনের সুপারিশ যেগুলো করেছে তার যেসব পয়েন্টে দলগুলো নোট অফ ডিসেন্ট দিয়েছে, বিএনপি হয়তো 8-9টায় দিয়েছে, জামাতও একটায় দিয়েছে, আরও অন্য অন্য দল 1-2টা নোট অফ ডিসেন্ট দিয়েছে। তার অর্থ হলো ডিসেন্ট দিলাম আমি, এটা আপত্তি জানালাম, বাট সিদ্ধান্ত যেটা হয়েছে, সুপারিশ যেটা কমিশন করেছে, ওটাই হচ্ছে সিদ্ধান্ত। তো এখন এই সব মিলিয়ে জুলাই চার্টারের মধ্যে এগুলো অন্তর্ভুক্ত হবে, যা সর্বসম্মত অথবা ডিসেন্ট সহকারে যেটা কমিশন ফয়সালা করেছে, এই সবটাই হচ্ছে উইদিন দ্য চার্টার। এটা হচ্ছে কমিশনের সুপারিশ। এইগুলো কিন্তু ওই জুলাই সনদ বাস্তবায়ন যে আদেশটা হবে, একটা প্রেসিডেন্সিয়াল যে অর্ডারটা হবে, এগুলো তার সব অন্তর্ভুক্ত থাকবে। এই আদেশটা হতে হবে আগে। এটা সব লিগাল এক্সপার্টরা কিন্তু আলোচনা করে ঠিক করেছে যে এটি হচ্ছে আইনি ভিত্তির প্রথম স্টেপ। তারপরে সেকেন্ড স্টেপ এটা যাইতে হবে হচ্ছে গণভোটে, রেফারেন্ডামে। গণভোটে হা না হবে, গণভোটে এটা অনুমোদন যখন হয়ে যাবে, তার ভিত্তিতে পার্লামেন্ট ইলেকশন হবে। সেই পার্লামেন্ট ইলেকশনে গঠিত যে সংসদ আসবে নতুন, সেই সংসদকে দুটো ক্ষমতা দেওয়া হবে। একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার, অর্থাৎ তারা এই জুলাই বাস্তবায়ন যে আদেশ হবে রাষ্ট্রপতি, এই আদেশটাকে তারা সংসদে অনুমোদন করবে।
অর্থাৎ সংবিধান প্রণয়নের যে ক্ষমতাটা, যেটাকে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বলা হতো, অর্থাৎ গণপরিষদ বলা হতো, এই নির্বাচিত পার্লামেন্টকে দুটা দায়িত্ব দেওয়া হচ্ছে, দ্বৈত দায়িত্ব। প্রথম অধিবেশনেই তারা এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে দায়িত্বটা তারা প্রথম অধিবেশনই পালন করে এই জুলাল চার্টারকে অনুমোদন করবেন। এটা তখন সংবিধানের অংশ হয়ে যাবে। এই কাজটা শেষ হলেই প্রথম অধিবেশনেই যতদিন সময় লাগুক, সে হয়তো 2 দিনে হতে পারে, 10 দিনে হতে পারে, সেশনটা যতটুকু করা লাগবে, প্রথম সেশনেই এই পার্লামেন্টের প্রথম দায়িত্বটা সমাপ্ত হয়ে ওটা অটোমেটিক শেষ হয়ে যাবে। তখন রেগুলার পার্লামেন্ট হিসেবে বাকিতে এই সংসদ কাজ করতে থাকবে। এটাই কিন্তু ঐক্যমত্য কমিশনে সব দলের সাথে আলোচনা করে বাস্তবায়নের এই পন্থাটাই কিন্তু চূড়ান্ত হয়েছে। এখন প্রশ্ন আসছে যে আমরা যে স্বাক্ষর করলাম কালকে, তো এই সব পথপন্থা তো এই অঙ্গীকারনামার মধ্যে লেখা নেই। তাহলে সরকার যদি এটা ভঙ্গ করে, এটার কি নিশ্চয়তা আছে? এটার উপরে অনেকে কনফিডেন্স রাখতে পারছে না যারা, তারা এটা নিয়ে একটা সংশয় সন্দেহ করছে। আমরা জামাত ইসলামী বা যারা স্বাক্ষর করেছে তারা সরকারের এই দেওয়া প্রতিশ্রুতির উপরে আমরা আস্থা রেখেছি, বিশ্বাস করেছি যে তারা আমাদের সাথে কথা দিয়েছে, গোটা মিডিয়া মাধ্যমে জাতি সেটা জেনেছে। এই বিশ্বাস তারা ভঙ্গ করতে পারে না, জাতির সাথে তারা প্রতিশ্রুতিবদ্ধ। তো এই জুলাই সনদের গতকালকে স্বাক্ষরের অর্থ হলো যে যেসব বিষয়ে একমত হয়ে সংস্কারের বিষয় চূড়ান্ত হয়েছে সেই বিষয়ে আমরা একমত। এই স্বাক্ষরটা কালকে হয়েছে। আর এটা বাস্তবায়নের যে পন্থা আমাদের সাথে সরকার কথা দিয়েছে, এ দায়িত্ব এখন সরকারের। তো আমরা কালকে স্বাক্ষর করেছি এবং সরকারের সাথে স্বাক্ষরের আগেও ইনফরমালি আমাদের যোগাযোগ হচ্ছে কমিশনের সদস্যদের সাথে, ইভেন কোনো কোনো উপদেষ্টাদের সাথে কথাবার্তা হচ্ছে। তারা বলছেন আমরা কথা যেটা দিয়েছি আমরা এই কথা রক্ষা করব, আমরা স্বাক্ষর শেষে অল্প দিনের মধ্যেই এর বাস্তবায়নের প্রক্রিয়া আমরা শুরু করে দেব। তো এই কারণে আমরা স্বাক্ষর করার অর্থ হলো জুলাই সনদে অন্তর্ভুক্ত বিষয়গুলোর সাথে একমত পোষণ করা। এখানে সবাই আমরা একমত হয়েছি, এই জন্য আমরা স্বাক্ষরটা করেছি। আর বাস্তবায়নের পথ পন্থার ব্যাপারে সরকার যে কমিটমেন্ট করেছে আমাদের সঙ্গে, এটা আমরা এখনও আশাবাদী, উই আর হোপফুল যেন তারা এটা মেনটেন করবে। যদি আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, কোনো কারণে সরকার এখান থেকে সরে যায়, কোনো ষড়যন্ত্র আমরা দেখি, তো আমাদের হাতে তো পথ আছে। আমরা তো এমনিতেই কিছু ইস্যুতে আন্দোলনের নিয়মতান্ত্রিকভাবে রাজপথে আছি। আমাদের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনটা এখনও পিআর পদ্ধতিটা তো কমিশনের সুপারিশে আপার হাউজে হয়েছে, লোয়ার হাউজে হয়নি। আরও অনেক কিছু আছে, লেভেল প্লেয়িং ফিল্ডের ইস্যু আছে, বিচারের ইস্যু আছে। তো আমরা নিয়মতান্ত্রিকভাবে আন্দোলনে যাব। যদি দেখি যে না আমাদের সাথে দেওয়া এত বড় কথা সরকার বিশ্বাস ভঙ্গ করেছে, তো আমরা স্বাক্ষরকারী দলগুলো আবার আন্দোলনে চলে আসবো। এটা তো এমন কিছু না যে লিখে দিলাম মানে আমাকে সব শেষ হয়ে গেল, এটা পলিটিক্স। তো এই জন্য এগুলো সরকারের ভাবতে হবে, বিবেচনা নিতে হবে। আর রাজনীতিতে সব কিছু অবিশ্বাসের উপরে চলে তো রাজনীতিও করা যায় না। একটা কথা যার সাথে সরকারের সাথে হয়, সেই কথাটা বাস্তবায়নের জন্য সময় সুযোগ মতো তাকে দেখতে হয়। না হলে তখন রাজনৈতিক প্রোগ্রাম আছে, কর্মসূচি আছে। স্বাক্ষর দিছি মানে আমরা তো কোনো দাসখত দেইনি, আমরা আবার মুভমেন্টে চলে যাব। আমরা ঘোষণা দিয়ে বলবো যে এই স্বাক্ষরকে আমরা প্রত্যাহার করে নিলাম। আরে সরকার একটা কোয়ালিশন গভর্নমেন্ট গঠন করেও তো সেই সরকার ভেঙে দেয় ঘোষণা দিয়ে, দেয় না? তো এটা তো একটা, তারা ওয়াদা রাখেনি, আমরা ওয়াদা রাখলাম, না হয়ে গেল। এই জন্য এটা নিয়ে খুব একটা কনফিউশন তৈরি করার কোনো সুযোগ আছে বলে আমরা মনে করি না। তো গণভোটের ব্যাপারে আমরা বলেছি যে গণভোটটা নিয়ে বিএনপি বলছে যে একই দিনে, আমরা বলছি না, একই দিনে গণভোটের 2-3টা সমস্যা আছে। প্রথম সমস্যা হলো যে একটা তো তার প্রতীক নিয়ে, তার দলকে জেতাতে নিয়ে জনগণ ব্যস্ত থাকবে। মার্কা মার্কা, ভোটের দিন মাথার মধ্যে খালি মার্কাই থাকবে। কিসের হার না কি সংস্কারের জাতি অত ওই সময় চিন্তা করবে না। তো একই দিনে ভোট কেন্দ্রে 2টা ভোট তাকে দিতে হবে, একটা তুমি মার্কায় দিবা আর একটা হান মতে দিবা। তো মার্কা নিয়ে এত পরিমাণ ভোটাররা বিজি থাকবে, এদিকে গণভোটের গেলে তো গণভোটের সংস্কারের কিছু ইস্যুর ব্যাপারে ইলেকশন কমিশন হয়তো তারা তাদের ওয়েবসাইটে দেবে, প্রচারপত্র বিলি করবে, পাবলিক করতে হবে, জানবে যে কিসে আমি হা বলতে যাচ্ছি, কিসে না বলতে যাচ্ছি। এগুলো বুঝে শুনে ভোট দিতে গেলে তো 2টা ভোট 2টা চিন্তার উপরে দিতে হচ্ছে। তার ভোটারকে একটা সময় খরচ করতে হবে। একটা ভোট কাস্ট করতে বুথের মধ্যে কয় মিনিট সময় লাগে আমরা একটা হিসাব করে দেখেছি।
যে সকাল থেকে কত ঘন্টা ভোট চলবে, একটা ভোট কেন্দ্রে 4,500, 5,000, 6,000 ভোটারও থাকে, তো প্রতি মিনিটে কতটা ভোট কাস্টিং হবে, তাই না? এই ভোট কাস্ট হওয়ার যে রেট, তাতে এই 2টা ভোট এইভাবে দিতে গেলে প্রচুর ভোটার সময় শেষ হয়ে যাবে, কিন্তু ভোট দেওয়া শেষ হবে না, ভোটারের প্রচুর লাইন পড়ে থাকবে। এটা একটা প্রবলেম। দ্বিতীয় সমস্যা হচ্ছে যে জাতীয় নির্বাচনের আগে যদি গণভোটটা না হয়ে যায়, তাহলে তো ভোটার বুঝতে পারছে না যে আমি কিসে হা বলবো। তো জাতির কাছে তো সেই হা বলার সাবজেক্টগুলো পরিষ্কার করে একটা ভোট আগে যদি হয়ে যায়, যেটা আমরা নভেম্বরে বলেছি, তাহলে জাতি জানলো যে এই সংস্কার আমার দেশে হচ্ছে। মানে একই দিনে হা কি না হলে তারও সেটেল হলো না, তুমি আমার একটা মার্কায় ভোট দিয়ে দিলে, কিসের ভিত্তিতে ভোট দিলে? ফলে সংস্কারের বিষয়গুলো গণভোট সম্পন্ন না হলে জাতির কাছে যেমন পরিষ্কার হচ্ছে না, এটা অপরিষ্কার অবস্থায় একই দিনে 2টো ভোট চললে গণভোটের ফলাফল সে পাচ্ছে না, পাওয়ার আগেই সে আরেক জায়গায় সিল মেরে দিচ্ছে। ভোটার কিন্তু আমাদের জুলাই সনদের ব্যাপারে তার পরিচ্ছন্ন মতামতটা সে দিতে পারবে না। কিন্তু আগে যদি ভোট হয়, তাহলে পরিষ্কার হবে যে আমার এই 20টা আইন বদলে যাচ্ছে, সাংবিধানিক রাজনৈতিক এতগুলো রিফর্ম হচ্ছে, বুঝে সে তার মাইন্ড সেট হলো, পরে জাতীয় ইলেকশনে ঠান্ডা মাথায় তার একটা দলকে সে ভোট দিতে পারলো। সেকেন্ড সমস্যা। থার্ড সমস্যা হচ্ছে বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন, কেয়ারটেকার, নানানভাবে যতই চেষ্টা করা হোক না কেন, প্রত্যেক নির্বাচনে কিছু কিন্তু সহিংসতা, গণ্ডগোল, 2-4টা 10টা কেন্দ্রে কিন্তু ঝামেলা হয়। দেখা গেলো যে 5টা কেন্দ্রে গণ্ডগোল হয়ে ভোট বন্ধ হয়ে গেছে, 2 ঘন্টা গণ্ডগোল হয়ে বন্ধ হয়ে গেছে, পুনর্নির্বাচন, ভোট স্থগিত। তাহলে প্রতীকের রাজনৈতিক দলের ভোট একই কেন্দ্রে স্থগিত হয়ে গেলে তাহলে গণভোটের কি হবে? স্থগিত হয়ে ভোট গ্রহণ হচ্ছে, তাহলে গণভোটের বাকিটা কি? ওটা স্থগিত হলে গণভোট চলবে? ভোটার তো চলে গেল মারামারি, কেউ বোমা মেরে দিল, বাক্স গাড়ি করে দৌড় দিল। ইট ইজ এ ক্রিটিক্যাল সিস্টেম, মানে সিচুয়েশন। এইসব কারণে একই দিনে গণভোট, একই দিনে জাতীয় নির্বাচন অবাস্তব, অসম্ভব। এই জন্য আমরা বলেছি যে নির্বাচন নভেম্বরে হওয়াটাই উপযুক্ত সময়, ঠান্ডা মাথায়, সবই এস্টাবলিশমেন্ট ইলেকশন কমিশনের রেডি আছে, আর এখানে কোনো ক্যাম্পেইন নাই, ক্যানভাস নাই, পোস্টার নাই, লিফলেট নাই, যাবে হা না বলবে। ইলেকশনের কমিশনের দায়িত্ব সংস্কারের বিষয়গুলো জাতিকে জানানো, যাতে আগে থেকে ম্যাচিউর হবে, একটা হা অথবা না বলে আসবে। এই জন্য আমরা নির্বাচনের পূর্বেই আমরা গণভোট দাবি করেছি। ওই যে বললাম, তারা কিছুটা আশ্বস্ত করেছে আমাদেরকে যে আপনারা স্বাক্ষর করেন, এই বাস্তবায়নের যে পন্থা আমরা কথা দিয়েছি, এটা আমরা শর্ট টাইমে করে ফেলবো। ফলে উই আর ওয়েটিং, আমরা দেখি তারা কমিটমেন্ট কীভাবে রক্ষা করে। তারা বলতে পারবো না যেটা আমাদেরকে তারা বলেছে। এই আমি যে প্রবলেম বললাম, এটার উপর তাদের বিশ্বাস আসতেছে না যে গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে সরকার যে কথা দিয়েছে, এই কথাটা তারা আগেই লিখে আমাদেরকে নিশ্চিত করুক যে হ্যাঁ, এই পন্থাতেই আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব। লিখিত দেখাতে হবে, অথবা যে অর্ডারটা জারি হবে তার টেক্সটটা আমাদেরকে দেখানো হোক। এটা তারা নিশ্চিত হওয়ার জন্য আগেই জানতে চায়। এটা আমাদের সাথে আলোচনায় তারা এটা প্রকাশ করেছে। আর ভিতরে আর কোনো কারণ আছে কিনা আমরা জানি। তা ওনার মন্তব্যে আমার কোনো মন্তব্য এই কারণে নেই যে উনি কিসের ভিত্তিতে এটা বললেন, ওনার কাছে কি এরকম পর্যাপ্ত কোনো তথ্য আছে, তাহলে উনি সেটা পেশ করে ওনার কথাকে জাস্টিফাই করতে পারতেন। আমি মনে করি যে যদিও আমাদের কাছেও তথ্য ছিল না যে হঠাৎ করে তার আগের দিন যে জুলাই যোদ্ধারা তাদের দাবি মানা হচ্ছে না, তারা অবহেলিত, তাদের শহীদদের পিতারা এসছে, পরিবার এসছে, জেনুইন কারণেই একটা ইমোশনালি তারা মনে করতে পারে এত বড় একটা সনদ স্বাক্ষর হয়ে যাচ্ছে, তো আমরা বোধহয় আর কথা বলতে পারবো না, আমাদের অধিকার, সুযোগ, দাবি দেওয়া আদায় হবে না, সেই কারণে হয়তো তারা এসেছিল। কিন্তু ইমোশনালি তাদের তো অনেক অবদান আছে এই জুলাই অভ্যুত্থানে, বিরাট অবদান। ইমোশনালি হয়তো তারা এখন ঢুকে পড়েছে, বা হয়তো পুলিশের কোনো অর্ডারের মধ্যে তারা ছিল না, পুলিশও একটা অ্যাকশানে চলে গেছে। তবে লাঠিচার্জ করা, তাদের উপরে এইভাবে মারপিট করা, আহত করা, এটা হাতটা ভেঙে যাওয়ার দৃশ্য আমরা দেখেছি, এটা খুব বেদনাদায়ক, আমরা এটাকে পছন্দ করি না। এটা আগের থেকেই আইন শৃঙ্খলা রক্ষায় যারা দায়িত্ব পালন করেছেন তাদেরকে আরও ঠান্ডা মাথায়, আরও পিসফুলি, সম্মানের সাথেই এটা হ্যান্ডেল করতে হতো। আমি এটাকে ওয়ান কাইন্ড অফ ফেলিওর অফ ল অ্যান্ড অর্ডার ইনফোর্সিং এজেন্সি আমি মনে করবো। তারা এটা খুব টেকনিক্যালি হ্যান্ডেল করতে পারেনি। তাদের কাছে কি আগে কোনো ইন্টেলিজেন্সের ইনফরমেশান ছিল না? তাদের কাছে গোয়েন্দার তথ্য কি ছিল না
আমি তো সেদিন রাত 2টায় আমি যখন ওই জায়গাটা ক্রস করি, তার আগের দিন আমার একটা মিটিং ছিল ধানমন্ডিতে, দেখি রাত 2টায় দেখি যে ওই মানিক মেভিনিউ এবং দক্ষিণ প্লাজার আশেপাশে ইয়াং গেঞ্জি পরা অনেক লোক বসে আছে ব্যাগ ট্যাগ নিয়ে, মনে হচ্ছিল যে কোনো একটা উদ্দেশ্যে এরা আসছে। তো এটা তো গোয়েন্দা ব্যর্থতা। যদি এটা থেকে থাকতো তাহলে গভর্নমেন্ট তাদের সাথে ডিসকাস করতো, পরে এসে যে অঙ্গীকারনামার 5 নম্বর দফাটা সংশোধন করে তাদের দাবি মেনে নেওয়া হয়েছে। তো এই কথাটাগুলো আগের থেকে তথ্য থাকলে ডেকে নিয়ে আলাপ করে জিনিসটা সহিংসতার দিকে যাওয়ার আগেই ঠেকানো সম্ভব হতো। এটা একটা গোয়েন্দা ব্যর্থতা আমি বলবো সরকারের এই বিভাগের আর কি। তো আমি এটার সাথে ওইরকম কোনো মন্তব্য আমি করতে রাজি না এই মুহূর্তে, এরকম কোনো তথ্য আমাদের কাছে নেই। থ্যাংক ইউ।